পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণী আমাদের পৃথিবী যে ভূগোল বই রয়েছে তার প্রথম অধ্যায় পৃথিবী পরিক্রমণ গতি পার্ট 1-এ আমরা ভূগোল সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো, প্রথম চ্যাপ্টারে বলেছে যে পৃথিবী পরিক্রমণ গতি কী, বা পৃথিবীর পরিক্রমণ কথাটি শুনে মনে হয় যে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে তখনই তাকে বলা হয় পরিক্রমণ। তাহলে দেখো, প্রত্যেকটা গ্রহ, মহাশূন্যে যতগুলো গ্রহ রয়েছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, সমস্ত গ্রহগুলো সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট গতিপথে এবং নির্দিষ্ট পথ অনুসারে সে চারিদিকে পরিক্রমণ করছে। তাহলে এটি হলো পৃথিবীর পরিক্রমণ। তাহলে দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে পৃথিবীর পরিক্রমণ গতি কী। তাহলে পৃথিবী যখন একটি নির্দিষ্ট গতিপথে এবং নির্দিষ্ট পথ অনুসারে সূর্যের চারিদিকে অতিক্রম করে বা সূর্যের চারিদিকে ঘোরে, সেটি হলো পৃথিবী পরিক্রমণ গতি। তাহলে যখন একটা সূর্য এবং একটা পৃথিবী যখন সূর্যের চারিদিকে অতিক্রম করছে বা সূর্যের চারিদিকে ঘুরছে, তাকেই বলা হয় পরিক্রমণ গতি। এবার দেখো, মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে। একটি বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে, একে অপরের দিকে আকর্ষণ করে। যেমন একটা চুম্বক আর একটা লোহাকে আকর্ষণ করে, এর মধ্যিখানে একটা শক্তি কাজ করে, তখন এই বস্তু দুটো একে অপরের দিকে আকর্ষিত হয়। সেরকমভাবে যখন একটা পৃথিবীর উপরিভাগ থেকে যখন কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তখন যে কোনো জায়গা থেকে যখন ছেড়ে দেওয়া হয়, তখন এই বস্তুটা পৃথিবীর উপরিভাগে অর্থাৎ এই ভূপৃষ্ঠের উপরিভাগে এসে পড়ে। কারণ পৃথিবীর যে কেন্দ্র রয়েছে, সমস্ত বস্তু তার পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। আর এই যে আকর্ষণ ক্ষমতা, অর্থাৎ এই যে দুটো বস্তু, এই একটা বস্তু আর এই একটা বস্তু, এই বস্তুর মধ্যিখানের যে আকর্ষণ শক্তি রয়েছে, সেটিকেই বলছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? যখন কোনো বস্তু একে অপরের দিকে আকর্ষিত হয় এবং পৃথিবী তার কেন্দ্রের দিকে যখন আকর্ষণ করে কোনো বস্তুকে, সেটি হলো মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তির পরে রয়েছে পৃথিবী কেন সূর্যের ওপর আছড়ে পড়ছে না। পয়েন্ট বলেছে যে পৃথিবী কেন সূর্যের ওপর আছড়ে পড়ছে না। এখন একটা জিনিস জানতে হবে যে পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, অর্থাৎ যখন আমরা একটা পৃথিবী ধরছি আর একটা সূর্য ধরছি, এবার মনে করো যখন সূর্যটা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে না, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা আমি ধরে নিলাম। তাহলে দেখা যাচ্ছে যে এই মাধ্যাকর্ষণ শক্তি এই দুটো বস্তুর মধ্যে, অর্থাৎ পৃথিবী আর সূর্যের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে, এরকম মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। তাহলে এখন মনে করছি যে সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে এবং পৃথিবী সূর্যের দিকে আছড়ে পড়ার কথা, কিন্তু সে আছড়ে পড়ছে না। কারণ হলো পৃথিবীর পরিক্রমণ গতি। কেননা পৃথিবীর পরিক্রমণের জন্য এই পৃথিবী যখন সূর্যের আকর্ষণ অনুভূত করে বা সূর্য যখন পৃথিবীকে আকর্ষণ করে, তখন এই পৃথিবী নিজের পরিক্রমণের জন্য একটা স্টেপ এগিয়ে আসে, অর্থাৎ এখানে চলে আসে, অর্থাৎ এ স্থান থেকে বি স্থানে চলে আসে। তখন সূর্য আবার পৃথিবীকে আকর্ষণ করে এবং পৃথিবীকে আকর্ষণ করলে তখন আবার পৃথিবী আবার সি স্থানে চলে আসে। তখন এই যে পরিক্রমণ, অর্থাৎ পৃথিবী এ স্থান থেকে একবার বি স্থান, আবার বি স্থান থেকে সি স্থানে চলে আসে। তাহলে সেইটার জন্যই পৃথিবী সূর্যের ওপরে গিয়ে আছড়ে পড়ে না। এখন কি হচ্ছে, যখন সি স্থানে পৃথিবী থাকছে, তখন সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে এবং এই পৃথিবী যখন টান অনুভব করে, তখন ও কি করে, অর্থাৎ পৃথিবী কি করে, আবার এক স্টেপ এগিয়ে যায়, অর্থাৎ এই পজিশনে চলে আসে, অর্থাৎ ডি পজিশনে চলে আসে। তখন এরকমভাবে পর্যায়ক্রমে ক্রমশ ঘুরতে থাকায় তখন পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত ঘুরতে থাকে, যার জন্য তো পৃথিবী সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়ে না। দ্বিতীয় বলেছে যে পৃথিবীর সবচেয়ে কাছের তারা কোনটি। দেখো, পৃথিবী এবং একটা সূর্য, দিনের বেলায় আমরা সূর্যকে দেখতে পারি এবং সূর্যকে আমরা খালি চোখে দেখতে পারি, এটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর রাতের বেলায় যখন আমরা তারাকে দেখতে পারি, তখন আমরা দেখি যে তারাগুলো অনেক ছোট ছোট বিন্দু বিন্দু মতন অবস্থান করছে। তাহলে দেখা যাচ্ছে যে রাতের বেলায় যখন তারা দেখতে পাচ্ছি আকাশে, তখন দেখা যায় এগুলো ছোট, কারণ দেখে বুঝতে পারছি যে এই তারাগুলো পৃথিবী থেকে অনেকটা দূরে অবস্থান করছে এবং পৃথিবী সূর্যের থেকে অনেক কাছে অবস্থান করছে। যার জন্য তো আমরা তারাগুলোকে খালি চোখে দেখতে পারি, কিন্তু অনেক ছোট দেখতে পারি। তাহলে সব থেকে কাছের তারা, অর্থাৎ এই যে তারাগুলো যে আকাশে রয়েছে, তারাগুলো তো অনেকটা দূরে অবস্থান করছে
পৃথিবী থেকে যতটা সূর্যের দূরত্ব, অর্থাৎ এই যে স্থানের দূরত্ব, এই স্থানের থেকে আরও অনেক লক্ষ গুণ, অর্থাৎ 3,99,000 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে তারাগুলো। যার জন্য তো এই তারাগুলো অনেকটাই ছোট অবস্থান হয়, ছোট ছোট লাগে। এবং পৃথিবী সূর্যের থেকে মাত্র 15 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করে। এবং সব থেকে কাছের তারা হলো প্রক্সিমা সেন্টারি। দেখো, প্রথমে বলেছে পৃথিবীর সবচেয়ে কাছের তারা কোনটি? পৃথিবীর সবচেয়ে কাছের তারা হলো প্রক্সিমা সেন্টারি। দেখো, পৃথিবীর সবচেয়ে কাছের তারা হলো প্রক্সিমা সেন্টারি। তারাগুলো অনেক দূরে অবস্থান করে, কিন্তু কাছের তারা হলো প্রক্সিমা সেন্টারি। সেটা হলো কত কিলোমিটার? 3,99,000 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে এই তারাগুলো। সব থেকে কাছের তারা, কিন্তু এটা যদি কাছের তারা হয় তার পরের তারাগুলো অনেক অনেক দূরে অবস্থান করে, যার জন্য তো তারাগুলোকে ছোট 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 দেখতে মনে হয়। এবার বলেছে পৃথিবী তবে কার দিকে আকৃষ্ট হচ্ছে। প্রথম একটা পয়েন্ট বলেছে যে পৃথিবী তবে কার দিকে আকৃষ্ট হচ্ছে। দেখো, যখন একটা পৃথিবী অবস্থান করছে এবং এখানে যখন একটা সূর্য অবস্থান করছে এবং তারাগুলো বহু দূরে অবস্থান করছে, কিন্তু তারাগুলো তারাগুলো দেখা যায় সূর্যের থেকে, এই সূর্যের থেকে অনেক বড় অবস্থান হয়, কিন্তু এরা অনেকটা দূরে অবস্থান করায় এরা পৃথিবী বা তারাগুলো পৃথিবীকে আকৃষ্ট করতে পারে না, অত সহজে আকৃষ্ট করতে পারে না। কেননা এরা তারাগুলো অনেকটা দূরে অবস্থান করে, কিন্তু সূর্য পৃথিবীর থেকে অনেকটা কাছে অবস্থান করায় সূর্যের আকর্ষণটা পৃথিবীর উপরে গিয়ে পড়ে। অর্থাৎ আমরা বলতে পারি যদি সূর্য আমাদের পৃথিবীকে সহজে আকর্ষণ করছে, কেননা কাছাকাছি অবস্থান করছে, পৃথিবীটা সূর্যের অনেক কাছাকাছি অবস্থান করছে, কিন্তু তারাগুলো বড় হওয়ায় সত্ত্বেও সূর্যের থেকে আরও অনেক বড়, কিন্তু ওরা দূরে অবস্থান করায় ওরা পৃথিবীকে আকর্ষণ করতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী কার দিকে আকৃষ্ট হচ্ছে? পৃথিবী হলো সূর্যের দিকে আকৃষ্ট হচ্ছে, কেননা কাছাকাছি অবস্থান করার জন্য। এই পেজটা পড়ার আগে আমাদের একটু জিনিস জানতে হবে। কি বলেছে? একটু জিনিস জেনে নিই। কী জিনিস জানার কথা বলেছে? প্রথমে বলেছে কেন্দ্রমুখী শক্তি আর কেন্দ্রবিমুখ শক্তি। দেখো, এটা পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট জিনিস, কেননা কেন্দ্রমুখী মানে কি? কেন্দ্রমুখী মানে হলো কেন্দ্র আর মুখী মানে কি? যখন কেন্দ্রের মুখের দিকে, অর্থাৎ এটা যদি কেন্দ্র হয় কেন্দ্রের মুখের দিকে। আর কেন্দ্র বিমুখ মানে কি? কেন্দ্র বিমুখ হলো একটা কেন্দ্র, আর বিমুখ মানে বাইরের দিকে, তার মানে কেন্দ্র থেকে বাইরের দিকে, তখন তাকে বলছে কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখ। তাহলে দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবো যে কেন্দ্রমুখী শক্তি কী আর কেন্দ্র বিমুখ শক্তি কী। ছবিটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা যদি কেন্দ্র হয়, কোনো একটা বস্তু যখন কেন্দ্রের বাইরের দিকে, অর্থাৎ এই যে এটা যদি কেন্দ্র হয় কেন্দ্রের বাইরের দিকে আকর্ষিত হয়, অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে টান পড়ে, তখন তাকে বলা হয় কেন্দ্র বিমুখ শক্তি, কেন্দ্র বিমুখ অর্থাৎ কেন্দ্রের বাইরের দিকে। আবার দেখো কেন্দ্রমুখী কি বলছে? এটা যদি কেন্দ্র হয়, কোনো একটা বস্তু কেন্দ্রের দিকে আকর্ষিত হচ্ছে এবং তাকে বলা হয় কেন্দ্রমুখী শক্তি। তাহলে কেন্দ্র বিমুখ কী আর কেন্দ্রমুখী কী? ছবিটাকে ভালো করে খেয়াল করো, দেখবে যে এই একটা খুঁটি এবং এই একটা খুঁটি, আর খুঁটিতে একটা দড়ি বাঁধা রয়েছে, এবং এই ছোট ছোট ছেলে মেয়েগুলো কী করছে? এই খুঁটিকে কেন্দ্র করে চারপাশে ঘুরছে। ঠিক কেন হচ্ছে? দেখো, এখানে একটা কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখ শক্তির একটা উদাহরণ দিয়েছে। এখানে একটা খুঁটি এঁকেছে, এখানে একটা খুঁটি রয়েছে, লম্বালম্বিভাবে অবস্থান করেছে, খুঁটির ওপরে একটা দড়ি বাঁধা রয়েছে, দড়িটা এরকমভাবে ঝুলছে এবং এর নিচে একটা লাঠি, এর নিচে একটা মনে করো একটা ঢিল বাঁধা রয়েছে। যখন এটা এরকম সোজাসুজিভাবে অর্থাৎ লম্বালম্বিভাবে অবস্থান করবে, তখন এই ঢিলটা এই খুঁটিটার গায়ে লেগে থাকবে, ঠিক আছে? কিন্তু যখন এই খুঁটিটা অর্থাৎ এই লাঠিটা যখন এরকমভাবে ঘোরাতে শুরু করব, তখন এই ঢিলটা ওপরের দিকে উঠে যাবে এবং এরকমভাবে ঘুরতে শুরু করবে। যার জন্য তো কী হয়, এই যে আমরা ঢিলটা, অর্থাৎ এই যে আমাদের যে ঢিলটা রয়েছে, এটাকে আমরা পৃথিবী মনে করলাম, এবং এরকমভাবে ঘুরতে ঘুরতে এই দিকে, অর্থাৎ এরকমভাবে ঘুরতে ঘুরতে এই দিকে ঘুরছে। এখন দেখো, এই যে পৃথিবীটা অর্থাৎ এই ঢিলটা যখন এই স্থান থেকে এই স্থানে আসছে এবং এই স্থান থেকে এই স্থানে আসছে, তখন এই লাঠিটার চারপাশে ঘুরছে। তখন এই যে লাঠিটার ওপরের ভাগটা যদি আমি সূর্য হিসাবে মনে করি এবং এটা যদি আমরা পৃথিবী হিসাবে মনে করি, তখন দেখা যায় এইটা কখনোই সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়ছে না, কেননা এর পরিক্রমণ গতি, এর যে একটা গতি রয়েছে, সেই গতির জন্য পৃথিবীর ওপরে গিয়ে কখনোই আছড়ে পড়ে না। তাহলে পৃথিবীর ওপরে আছড়ে না পড়ার কারণ একটা হলো এর পরিক্রমণ গতি।
সেরকমভাবে বলেছে যে মহাবিশ্বে যখন সূর্য যখন কেন্দ্র করে রয়েছে, তখন একবার বুধ রয়েছে, শুক্র রয়েছে, পৃথিবী রয়েছে, মঙ্গল রয়েছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। ঠিক আছে, এরকমভাবে বুধ যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ঠিক একই রকমভাবে যে তার পরিক্রমণ গতির জন্য সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়ে না, সেরকম সূর্য সেরকম শুক্র গ্রহ তার নিজস্ব পরিক্রমণ গতির জন্য সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়ে না। পৃথিবীও একটা নিজস্ব পরিক্রমণ গতির জন্য তার সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়ে না। ঠিক তেমনভাবে এখানে যখন মঙ্গল রয়েছে নিজস্ব পরিক্রমণ গতির জন্য সে সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়ে না। ঠিক সেরকমভাবে প্রত্যেকটি গ্রহ তার নিজস্ব পরিক্রমণের জন্য সে সূর্যের ওপর গিয়ে আছড়ে পড়তে পারে না। এবারে পরেরটা বলেছে যে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। তাহলে পৃথিবীর পরিক্রমণ গতি কি? দেখো, পরিক্রমণ মানে কি বুঝলাম, এত সময় যে সূর্য একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে, সূর্য একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এটিই বলছে পরিক্রমণ গতি। তাহলে আমরা গতি সম্পর্কে পড়তে গিয়ে আমরা দুটো জিনিস জানতে পারি। তাহলে কি কি? প্রথমই হলো আহ্নিক গতি আর দ্বিতীয় হলো বার্ষিক গতি। এবার দেখি আহ্নিক গতি কি, পৃথিবীর আহ্নিক গতি কি। তাহলে দেখো, এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে পৃথিবীর মতন একটি গোলককে আমরা ধরে নিয়েছি, এটা একটা পৃথিবীর গোলক, আমরা এটা ধরে নিলাম এটা পৃথিবী। এবারে এর ওপরে একটা নির্দিষ্ট অক্ষ রয়েছে, দেখো অক্ষটা একটা নির্দিষ্ট কোণে হেলে রয়েছে, কেননা এটা যদি নিরক্ষরেখা ধরি আর এটার উপরে যদি একটা লম্বালম্বিভাবে একটা রেখা টানি, তাহলে এর যে মধ্যিখানের যে কোণ, এই কোণটা বলেছে 23.5 ডিগ্রি, অর্থাৎ পৃথিবীর যে অক্ষটা রয়েছে সেটা 23.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। এবং এই অক্ষটাকে কেন্দ্র করে, এটা যদি একটা পিনের মতন, এই অক্ষটাকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, আর তাকেই বলা হয় আহ্নিক গতি। তাহলে আহ্নিক গতি কি? যখন পৃথিবী একটি নির্দিষ্ট অক্ষের ওপর যে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে তাকে বলা হয় আহ্নিক গতি। যার জন্য তো দিন রাত্রি হচ্ছে, এক জায়গায় কখনো দিন হচ্ছে আবার কখনো রাত হচ্ছে, কেননা পৃথিবী নিজে একদিকে যখন সূর্যের আলো পড়ছে তখন একবার রাত থেকে দিনে আসছে, আবার দিন থেকে রাতে যাচ্ছে। যার জন্য এই যে পরিক্রমা, অর্থাৎ এই যে এরকমভাবে কন্টিনিউ ঘোরার জন্য একবার দিন রাত, আবার দিন রাত, আবার দিন রাত, এরকমভাবে দিন রাত্রির সূচনা ঘটছে, তাকেই বলছে আহ্নিক গতি। এবার বলছে বার্ষিক গতি কি। বার্ষিক কথার অর্থ কি? বার্ষিক মানে হলো বছর, অর্থাৎ যখন একটা সূর্য, এরকম একটা যদি সূর্য থাকে আর এটা যদি পৃথিবী হয়, পৃথিবী তার সূর্যের চারিদিকে অনবরত ঘুরছে, তাহলে এই যে এক পাক ঘুরে আসতে সময় লাগছে 1 বছর। 1 বছর মানে কত? 365 দিন, আর 365 দিন মানে আমরা বলতে পারি 1 বছর। সেরকম আবার যখন পৃথিবী এই জায়গাটায় রয়েছে তখন আবার এক পাক ঘুরে আসতে সময় লাগছে আরও 1 বছর, অর্থাৎ 2 বছর। এরকমভাবে 3 পাক ঘুরলে 3 বছর, 4 পাক ঘুরলে 4 বছর। ঠিক তেমনভাবে এটা কি বলছে, বলা হয় বার্ষিক গতি। অর্থাৎ বার্ষিক গতি কাকে বলে? যখন সূর্যকে কেন্দ্র করে পৃথিবী 365 দিনে একবার ঘুরে আসে, ঘুরে আবার সেই স্থানে আসে, তখন তাকে বলা হয় বার্ষিক গতি। তাহলে বার্ষিক গতির জন্য কি কি হয়? বার্ষিক গতির জন্য ঋতু পরিবর্তন হয়, কেননা যখন একটা বছরের মধ্যে আমরা কি কি কাল দেখি? গরমকাল, শরৎকাল, হেমন্ত, বসন্ত, শীত, বর্ষা, এই সমস্ত কালগুলো দেখি। তাহলে ঠিক কেন হচ্ছে? কেননা হলো সূর্য যখন একটা স্থানের দাঁড়িয়ে আছে এবং পৃথিবী একটা নির্দিষ্ট স্থান থেকে আবার ঘুরে যখন আসছে, তখন এই স্থানটা হচ্ছে শীতকাল, উত্তর গোলার্ধে শীতকাল, এবং এই স্থানে পড়ছে বসন্তকাল, আবার এই স্থানে পড়ছে গরমকাল, উত্তর গোলার্ধে গরমকাল, ঠিক আছে, দক্ষিণ গোলার্ধে শীতকাল। ঠিক আবার এই স্থানটায় যখন আসছে তখন হচ্ছে শরৎকাল, আবার এই স্থানটায় যখন ফিরে আসছে তখন আবার হয়ে যাচ্ছে শীতকাল। ঠিক তেমনভাবে এটাকে বলছে বার্ষিক গতি। এবারে বলছে মুক্তিবেগ কি। দেখো, মুক্তিবেগ মানে হলো এমন একটা বেগ যেই বেগের জন্য মুক্তি প্রাপ্তি ঘটে, অর্থাৎ কোনো একটা বস্তুর মুক্তি ঘটে। যেমন যদি এতক্ষণ আমরা পড়েছিলাম মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণের জন্য কি হয়? যখন একটা পৃথিবী রয়েছে এবং পৃথিবীর ওপর থেকে যখন কোনো একটা বস্তুকে ছেড়ে দিই, তখন পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ হওয়ার জন্য সেটা ভূপৃষ্ঠে অর্থাৎ মাটিতে পড়ে যায়, ঠিক আছে, এবং মাটিতে পড়ে যায়। সেটাকে বলছে কেন পড়ে যাচ্ছে? কেননা এর মধ্যে ওই দুটো বস্তুর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। এবারে ওই বস্তুটা যদি এমন একটা বেগে, অর্থাৎ এমনভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হবে পৃথিবী থেকে,
তাহলে এই যে মাধ্যাকর্ষণ শক্তিটা ওই বস্তুর ওপর কাজ করবে না এবং উপরের দিকে গিয়ে অর্থাৎ একদম আকাশে গিয়ে সেটা ভাসতে থাকবে, কেননা তার উপরে কোনো শক্তি কাজ করবে না, মাধ্যাকর্ষণের কোনো শক্তি, অর্থাৎ মাধ্যাকর্ষণ যতটা এরিয়া জুড়ে কাজ করে পৃথিবীর ওপরে, সেই মাধ্যাকর্ষণ শক্তিটা বস্তুর ওপর কাজ না করার ফলে উপরের দিকে গিয়ে ভাসতে শুরু করে। দেখো সেরকম বলেছে যে মাধ্যাকর্ষণে এমন একটা বেগ, অর্থাৎ যদি আমরা পৃথিবীর ওপরে থাকি, পৃথিবীর ওপর থেকে কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে ফেলে দাও, তাহলে কত কিলোমিটার বেগে ছুঁড়ে ফেললে এই মাধ্যাকর্ষণ শক্তি থেকে বাইরে বেরিয়ে যাবে, যার জন্য তো আকাশে ভাসতে থাকবে, সেটা হলো প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার গতিবেগ হতে হবে। তাহলে প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার মানে দেখো এক সেকেন্ডে, অর্থাৎ এক সেকেন্ডে যেতে হবে 11.2 কিলোমিটার, তাহলেই এই মাধ্যাকর্ষণ শক্তিটা ওই বস্তুর ওপর কাজ করবে না এবং বস্তুটা ওপরে গিয়ে একদম মহাশূন্যে গিয়ে ভাসতে থাকবে। তার জন্য তো একটা উদাহরণ আমরা ভালো দেখি, যেমন চন্দ্রযান 3 বা চন্দ্রযান 3 বা মঙ্গলযান যখন রকেট ছাড়া হয়েছিল তখন কি হয়, তখন এই পৃথিবী থেকে রকেটটা 11.2 কিলোমিটার ওপরে উঠতে থাকে, প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটার ওপরে ওঠার ফলে তখন ওই বস্তুটার উপরে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে না এবং পৃথিবীর উপরে গিয়ে ভাসতে শুরু করে, সেটি হলো মুক্তিবেগ। পৃথিবীর কক্ষপথের উপবৃত্তটা কীরকম দেখতে, দেখো প্রথমে বলে যে পৃথিবীর উপবৃত্ত, উপবৃত্তাকার, উপবৃত্ত কথার অর্থ কী, যখন একটা বৃত্ত থাকে এবং বৃত্তকে যখন একটা ওপরের থেকে চাপ দিলে কেমন হবে, উপরের দিকে চাপ দিলে এরকমভাবে অবস্থান করবে, তাহলে এটাকে আমরা কি বলবি, উপবৃত্ত, এটাকে আমরা বলা হয় উপবৃত্ত। ঠিক তেমনভাবে যখন সূর্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছে এবং এই পৃথিবীটা সূর্যের চারিদিকে এরকমভাবে ঘুরছে, হ্যাঁ, সেটা কেমনভাবে ঘুরছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। এবারে দেখো উপবৃত্তাকার কক্ষপথ, সূর্য এবং পৃথিবী, এটা যদি সূর্য আর এটা পৃথিবী, এই যে এই যে একটা পথ ধরে যে ঘুরছে, এই পথটাকে বলছে কক্ষপথ। কেননা প্রত্যেকটা গ্রহ, এত সময় কি বলেছিলাম যে বুধ একটা নির্দিষ্ট পথে ঘুরছে, এটাকে বলছে বুধের কক্ষপথ। আবার যখন একটা শুক্র যখন একটা নির্দিষ্ট পথে ঘুরছে, অর্থাৎ এই যে শুক্র গ্রহটা এরকমভাবে নির্দিষ্ট পথে সূর্যকে অতিক্রম করছে, তাহলে এটাকেই বলছে, এটা যদি শুক্র গ্রহ হয় আর এটা যদি সূর্য হয়, তাহলে এটা একটা নির্দিষ্ট পথে ঘুরছে, তখন তাকে বলছি আমরা শুক্রের কক্ষপথ। আবার যখন একটা পৃথিবী, অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, যখন সূর্যকে, এই যে সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তখন তাকে বলছি পৃথিবীর কক্ষপথ। সেরকম প্রত্যেকটি গ্রহের নিজস্ব নিজস্ব কক্ষপথ রয়েছে। তাহলে এবারে বলছে কক্ষতল কি, কক্ষতল কি, এত সময় দেখলাম কক্ষপথ, এবারে দেখলাম কক্ষতল। কক্ষতল জিনিসটা কি, যখন একটা মনে করি যে পৃথিবী সূর্যের চারিদিকে এইরকমভাবে ঘুরছে, তাহলে এই যে এটা ঘুরছে, এটা তো একটা লাইন বরাবর ঘুরছে, কিন্তু এই লাইনটার উপরে যদি আমি একটা ভরাট করে দিই, মনে করো লাইনটার ওপরে এরকম একটা ভরাট মানে কি, এর ওপরে মনে করো একটা কাগজ দিয়ে দিলাম, অর্থাৎ এই যে এরকম একটা চাকতি মতো তৈরি হলো, অর্থাৎ এরকম একটা চাকতি মতো তৈরি হলো, হ্যাঁ, মানে একটা প্লেটের মতো, প্লেটটা কেমন দেখতে, এরকম চাকতি মতো হলো, তাহলে এটাকেই বলছে কক্ষতল। যেটা তোমরা ভালো করে দেখলে এইটা বুঝতে পারবে যে যখন আমরা এটাকে সমানভাবে রাখি, যখন এটা যদি সূর্য হয়, এটা যদি পৃথিবী হয়, ওপর থেকে দেখলে আমরা কেমন মনে করব, এটা গোলভাবে রয়েছে, কিন্তু যখন আমরা এটাকে এরকমভাবে একদম সমানভাবে রেখে দেবো, অর্থাৎ দেখো এই যে লাইনটা এই যে এরকমভাবে ঘুরছে, তখন এটাকে আমি সমান করে রাখলে এরকম একটা লাইন বরাবর দেখবে, এরকম একটা সূর্য দেখবে আর এখানে একটা পৃথিবী দেখবে, পৃথিবীটা এরকমভাবে ঘুরছে, এই যে একটা দেখো তল বরাবর ঘুরছে, তখন এটাকেই বলছি আমরা কক্ষতল। তাহলে যখন একটা পৃথিবী এরকম পথ বরাবর ঘুরছে তাকে বলছি কক্ষপথ, আর যখন এরকমভাবে সমান করে রাখবো, অর্থাৎ এটাকে যখন তুলে দেবো, তখন একটা লাইন বরাবর থাকবে, সেটাকেই বলছে কক্ষতল। এটা হলো কাল্পনিক একটা বস্তু, মানে কাল্পনিক, কল্পনা করা হয়েছে, এটা একটা কক্ষতল। দ্বিতীয় দেখো এটাকে বলছে কক্ষপথ। এবারে দেখো কক্ষপথ কি, কক্ষপথের একটা ছবি দেখলাম, এত সময় কি দেখলাম যে একটা সূর্য একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং মার্কারি অর্থাৎ বুধ তার সূর্যের চারিদিকে ঘুরছে, এটা হলো বুধের কক্ষপথ। আবার দেখো এই যে পৃথিবী একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এটা পৃথিবীর কক্ষপথ। আবার যখন জুপিটার কি করছে, সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এটা হলো জুপিটার।
ঠিক আছে, এটা হলো জুপিটারের কক্ষপথ। আবার এটা দেখো শনি, শনি কী করছে, সূর্যের চারিদিকে ঘুরছে, একটা নির্দিষ্ট পথ বরাবর ঘুরছে, তাহলে এটা বলছে শনির কক্ষপথ। এরকম প্রত্যেকটা গ্রহের একটা নির্দিষ্ট কক্ষপথ রয়েছে, সেটাকে বলছে সেটাকে বলছে কক্ষপথ। এবারে আমরা আজকে কী কী পড়লাম, এই ভিডিওর মাধ্যমে প্রথম কী কী পড়লাম সেটা আমরা দেখব। প্রথমে বললাম পৃথিবীর পরিক্রমণ, তাহলে পৃথিবীর পরিক্রমণ যখন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন তাকে বলছে পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর পরিক্রমণ মানে বার্ষিক যেটা হচ্ছে, মানে অর্থাৎ সূর্যকে যখন প্রদক্ষিণ করছে পৃথিবী, এক পাক ঘুরে আসতে যে সময়টা লাগছে সেটাই বলছে বার্ষিক গতি। এবার বলছে মাধ্যাকর্ষণ কি, মাধ্যাকর্ষণ মানে হলো যখন কোনো একটি বস্তু, অর্থাৎ যদি আমি পৃথিবী ধরি, পৃথিবীর কোনো একটা বস্তুকে যখন উপরের থেকে ছেড়ে দিই পৃথিবীর উপরিভাগে এসে পড়ে এবং কেন্দ্রের দিকে আকর্ষিত হয়, তাহলে সেটাই হলো মাধ্যাকর্ষণ শক্তি। ঠিক আছে। দ্বিতীয় বলেছে যে পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘুরছে, এর কারণ হলো একটা হলো পৃথিবীর পরিক্রমণ। পৃথিবীর গতির অর্থ কী, পৃথিবীর গতি পড়েছিলাম কটা, দুটি গতি। একটা হলো পৃথিবী তার নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সেটা হলো একটা গতি, আহ্নিক গতি। আবার যখন সূর্য এবং পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তাকে বলা হয় বার্ষিক গতি। দ্বিতীয় বলেছে, তারপরেরটা বলেছে পরিক্রমণ গতি কী। পরিক্রমণ বললাম যে সূর্য যখন একটা নির্দিষ্ট জায়গায় স্থির রয়েছে এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে তখন তাকে বলা হয় পরিক্রমণ গতি। তারপরে বলছে আহ্নিক গতি কী, এইমাত্র বললাম আহ্নিক গতি, যে পৃথিবী আবার যখন নিজের অক্ষের ওপর চারিদিকে ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তখন তাকে বলা হয় আহ্নিক গতি। দেখো আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে